আচ্ছা, ক্লাস 10-এর আজকে যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে গ্যাসের আচরণ। ঠিক আছে? চ্যাপ্টারটার নাম শুনে বোঝা যাচ্ছে যে গ্যাসীয় পদার্থ, আমরা জানি যে তরলের মানে যে কোনো পদার্থের তিনটে স্টেট হয়। একটা হচ্ছে তরল, একটা হচ্ছে কঠিন, আর একটা হচ্ছে গ্যাসীয়। এই গ্যাসীয় যে স্টেটটা, সেই গ্যাসীয় স্টেট বা গ্যাসীয় পদার্থের আমরা আচরণগুলো নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে। আচরণ বলতে কি বোঝায়? আচরণ বলতে মেইনলি যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমি যদি কোনো একটা গ্যাসের উষ্ণতা বাড়াই, ঠিক আছে, বা গ্যাসের উপর চাপ প্রয়োগ করি, তাহলে গ্যাসের আয়তন কিভাবে চেঞ্জ হবে। তাহলে মেইনলি কি, যে আমি যদি গ্যাসের উপর চাপ প্রয়োগ করি তাহলে তার আয়তন কিভাবে চেঞ্জ হবে, আর যদি আমি গ্যাসের উষ্ণতা বাড়াই তাহলে তার আয়তন কিভাবে চেঞ্জ হবে এবং কেন চেঞ্জ হবে। ঠিক আছে? এই জিনিসটা নিয়েই আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। এখানে আমরা প্রথমে একটা জিনিস ক্ল্যারিফাই করা খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে দুটো জিনিস উষ্ণতার পয়েন্টটায় আসছি। তার আগে প্রথমে আমরা চাপ এবং আয়তনের মধ্যে যে রিলেশনশিপ সেটা নিয়ে প্রথমে আলোচনা করব, এবং সেইখানে একটা জিনিস ক্ল্যারিফাই করে দেওয়া, মানে স্পষ্টভাবে বলে দেওয়া খুব দরকার। সেটা হচ্ছে যে চাপ দু রকমের হয়, একটা হচ্ছে গ্যাসের উপর চাপ, ঠিক আছে, আরেকটা হচ্ছে গ্যাসের চাপ। গ্যাসের চাপ মানে হচ্ছে গ্যাস যে চাপ দিচ্ছে, আরেকটা হচ্ছে গ্যাসের উপর চাপ। যেমন কি আমি হাত দিয়ে এর উপর চাপ দিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার হাতের চাপ, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমি হাতটা রেখেছি, তার উপরে আমি ডাস্টারটা রাখলাম, তাহলে এটা হচ্ছে আমার হাতের উপর চাপ। হাতের উপর চাপ দিচ্ছে ডাস্টার। আর আরেকটা হচ্ছে যে আমি হাত দিয়ে এই বোর্ডটার উপর কতটা চাপ দিচ্ছি। দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। আচ্ছা, গ্যাসের উপর চাপ যখন আমরা প্রয়োগ করি তখন আমরা ইন জেনারেল কিভাবে প্রয়োগ করা হয়, গ্যাসের উপর চাপের জন্য আমরা পিস্টন বলে একটা জিনিস ব্যবহার করি। পিস্টন কি? পিস্টন বলা যায় যে সাপোজ একটা গ্লাস রয়েছে, ঠিক আছে, সেই গ্লাসের মধ্যে আমি যদি গ্লাসের মধ্যে কিছু নাও ফেলি, কিছু নাও রাখি, তার মানে ওর মধ্যে কি রয়েছে? বায়ু রয়েছে। আমাদের আশপাশে তো সবসময় বায়ু রয়েছে, কিছু না থাকলেও বায়ু রয়েছে। তা আমি কি করলাম, এই গ্লাসের মধ্যে একটা এরকম সার্কুলার বা বৃত্তাকার এরকম একটা জিনিস আমি রিং এর মতো, রিং ঠিক না, একটা চাকতি রেখে সেই চাকতির ওপরে আমি একটা হ্যান্ডেল যদি লাগানো থাকে, একটা চাকতি, সেই চাকতির ওপরে একটা হ্যান্ডেল। এই চাকতিটা এমনভাবে ফিট থাকবে এই গ্লাসের মধ্যে যে আমি হ্যান্ডেলটা ধরে চাকতিটাকে নিচে ওপরে করতে পারি। ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে পিস্টন। এবার তোমরা একটু ভেবে দেখো যে এর মধ্যে যে বায়ু কণাগুলো রয়েছে, বায়ু তো নিশ্চয়ই কণা থাকে। বায়ুর কণা বলতে আমরা কি বোঝাই? বায়ু কণা বলতে বায়ুর মধ্যে আমরা কি কি গ্যাস থাকে বায়ুর মধ্যে? অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাক্সিমাম নাইট্রোজেন থাকে। এছাড়া অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, ঠিক আছে, এই জলীয় বাষ্প থাকে। এদের যে অণুগুলো থাকে, এদের যে অণুগুলো রয়েছে, নাইট্রোজেন অণু বা অক্সিজেন অণু বা কার্বন ডাইঅক্সাইড অণু বা জলীয় বাষ্প বা জলের অণু, এই সমস্তগুলোর যে অণুগুলো রয়েছে সেই অণুগুলো এর মধ্যে ছিল। এবার আমি যে মুহূর্তে পিস্টনটা আস্তে আস্তে ওপর থেকে নিচে নামালাম, তাহলে কি হলো? পিস্টনটা আমি ওপর থেকে নিচে নামালাম, অণুগুলো কি কোথাও বেরিয়ে যাওয়ার চান্স আছে? নেই। অণুগুলো কি হলো, আগে একটু ছড়িয়ে ছিটিয়ে ছিল, এখন এই অণুগুলো একেবারে গায়ে গায়ে হয়ে থাকবে। তার মানে কি হয়ে গেল, এদের গ্যাসের যে আয়তনটা কমে আসলো। তাহলে আমি যদি গ্যাসের উপর চাপ বাড়াই, তাহলে কি হলো, গ্যাসের অণুগুলো কোথাও বেরিয়ে যেতে না পারার ফলে গ্যাসের অণুগুলো কাছাকাছি চলে আসলো, এসে তাদের আয়তন কমে গেল, গ্যাসের আয়তন কমে গেল। ঠিক আছে? এটা যেমন ওরকম অনেকটা মিলিয়ে বলা যায়, যেমন একটা ক্লাসরুমের মধ্যে হয়তো এরকম 6টা বেঞ্চ রয়েছে। 6টা বেঞ্চের প্রত্যেকটা বেঞ্চে হয়তো দুজন একজন করে এরকম স্টুডেন্ট বসেছিল। ঠিক আছে? অনেক সময় এরকম হয় না যে কোনো রেইনি ডে আছে, বৃষ্টি বেশি হয়েছে বা কিছু হয়েছে, এত কম স্টুডেন্ট এসছে যে এরকম বসে আছে। তো আমি কি করলাম, আমি বললাম যে
আমি এত বড় ক্লাসরুম তো তাহলে তোমাদের দরকার নেই, ক্লাসরুমটা অনেক বড়, তার মধ্যে 6টা বেঞ্চ রয়েছে। আমি কি করলাম, একটা ছোট ক্লাসরুমে নিয়ে গেলাম যেখানে 2টো বেঞ্চ রয়েছে। তাহলে কি হবে, সেই 2টো বেঞ্চওয়ালা ক্লাসরুমটার মধ্যে এই 1 2 3 4 5 6 7 8 8জন বসবে। তার মানে আমি যদি ইকুয়ালি ডিভিশন করি তাহলে তারা একদম গায়ে গায়ে হয়ে বসবে। তাহলে কি হলো, এই তাদের যে মোট আয়তনটা, সে আয়তনটা কমে গেল। কেন? কারণ তাদের আমি একটা ছোট জায়গায় শিফট করেছি। গ্যাসের ক্ষেত্রে এই ছোট জায়গায় শিফট করার কাজটা কি করে হচ্ছে, যখন আমি গ্যাসের উপর চাপ বাড়াচ্ছি। আচ্ছা, এটা যদি গ্যাসের উপর চাপ বাড়ানো হয় পিস্টনটা নামানোটাকে, তাহলে আমি গ্যাসের উপর চাপ কমানোটা কিভাবে করব? আমি যদি পিস্টনটাকে ওপরের দিকে তুলে দিই, সাপোজ আমি পিস্টনটাকে ওপরের দিকে তুলে দিলাম, তাহলে কি হবে, গ্যাসের উপর চাপ কমে যাবে। কমে গেলে কি হবে, এই অণুগুলো যেগুলো আগে এরকম গাদাগাদি করেছিল, সেই অণুগুলো আরো বেশি জায়গা পেয়ে যাবে থাকার জন্য, ফলে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে গ্যাসের উপর চাপ বাড়ালে তার আয়তন কি হয়, কমে যায়, আর গ্যাসের উপর চাপ কমালে তার আয়তন হচ্ছে বেড়ে যায়। এই জিনিসটাই বিজ্ঞানী বয়েল খুব মানে সুন্দরভাবে একটা সূত্রের সাহায্যে বলেছেন, যেটা আমাদের প্রচুর পরীক্ষায় আসে। সেটাকে বলা হয় হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র উনি কি বলেছেন, উনি বলেছেন যে গ্যাসের নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট থাকতে হবে। কেন এগুলো ইম্পর্টেন্ট সেটা আমি বলছি, একটু বাদেই আসছি। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ওপর যদি চাপ বাড়ানো যায় তাহলে আয়তন কমবে, এবং যদি চাপ কমানো যায়, অ্যারো চিহ্নটা নিচের দিকে থাকা মানে কমানো বোঝাচ্ছে, ঠিক আছে, উপরের দিকে যাওয়া মানে বাড়ানো বোঝাচ্ছে। গ্যাসের উপর চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমবে, এবং গ্যাসের উপর চাপ কমালে গ্যাসের আয়তন বাড়বে। এটা হচ্ছে বয়েলের সূত্রের মেইন কথা। এবার এই দুটো লাইনকে উনি একটা লাইনে কনভার্ট করে কি লিখেছেন, গ্যাসের চাপ এবং গ্যাসের উপর চাপ এবং গ্যাসের আয়তন, গ্যাসের উপর চাপ ও আয়তন হচ্ছে ব্যস্তানুপাতি। ঠিক আছে, তাই গ্যাসের উপর চাপ এবং আয়তন ব্যস্তানুপাতি মানে কি, আমরা সমানুপাতি ব্যস্তানুপাতি পড়েছি। সমানুপাতি মানে কি বোঝায়, সমানুপাতি মানে আমরা এই চিহ্নটা ব্যবহার করি, তাই তো, একটা বাড়লে আরেকটা যদি বাড়ে তাহলে আমরা এই চিহ্নটা ব্যবহার করি, দিয়ে পাশে ওই দু সাইডে দুটো রাশিকে লিখি। যে দুটো রাশি একটা বাড়ালে আরেকটা বাড়ে, সেই দুটো রাশিকে দু সাইডে লিখে মাঝখানে এই চিহ্নটা দেওয়া মানে সমানুপাতি। বোঝায় যে বাঁদিকেরটা বাড়লে ডান দিকেরটা বাড়বে, বাঁদিকেরটা কমলে ডান দিকেরটা কমবে। আর ব্যস্তানুপাতি বোঝালে আমরা কিভাবে বোঝাই, ব্যস্তানুপাতি বোঝালে আমি লিখবো হচ্ছে পি সমানুপাতিক 1/v। তার মানে কি, পি যদি বাড়ে তাহলে ভি কমবে, আর পি যদি কমে তাহলে হচ্ছে বি বাড়বে। তাহলে এইভাবে আমরা বয়েলের সূত্রকে, এই দুখানা লাইনকে আমরা শর্টে লিখতে পারি যে গ্যাসের উপর চাপ এবং আয়তন ব্যস্তানুপাতি। ব্যস্তানুপাতি বোঝানো মানে এই দুটো লাইন একসাথে বলা হয়ে গেল। ঠিক আছে, এইবার কথা হচ্ছে নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট ভর কথাটা বলার মানে কি। কারণ যদি উষ্ণতা বাড়ানো যায় কোনো গ্যাসের, তাহলে তার আয়তন বাড়ে। যে কোনো পদার্থেরই ক্ষেত্রেই সেটা হয়, যে কোনো পদার্থের ক্ষেত্রে, আমরা জানি তরল পদার্থের ক্ষেত্রেও হয়, সেরকম গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও হয় যে উষ্ণতা বাড়ালে তার আয়তন বাড়ে। তাহলে আমি একদিকে যদি চাপ কমাতে থাকি, মানে সেক্ষেত্রে চাপ যদি বাড়াতে থাকি মানে তার আয়তন কমার কথা, এদিকে আমি গ্যাসের এখানে একটা বার্নার দিয়ে আমি গ্যাসের উষ্ণতা বাড়িয়ে চলেছি, তাহলে কিন্তু আমি তার আয়তন কমতে দেখবো না। দেখা যাবে যে আমি এদিকে উষ্ণতা দিয়ে চলেছি, এদিকে আমি গ্যাসের উপর চাপ বাড়িয়ে চলেছি, তাহলে তার আয়তন আমি দেখবো যে আয়তন তো যেরকম কমার কথা সেরকম কমবে না। তাহলে গ্যাসের উপর চাপ বাড়ালে আয়তনটা কখন কমবে, যদি আমি উষ্ণতাটা নির্দিষ্ট রাখি। মানে যখন আগের পিস্টনটা এই কন্ডিশনে ছিল তখন যদি টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতো,
যখন আমি পিস্টনটাকে নামাচ্ছি মানে চাপ বাড়াচ্ছি তখনও টেম্পারেচার 20°C থাকবে গ্যাসের, ঠিক আছে? তবেই কিন্তু আমি এই বয়েলের সূত্র যা বলেছে সেই জিনিসটা আমি দেখতে পাবো যে চাপ বাড়ালে আয়তন কমছে, ঠিক আছে? তার মানে এখানে আমি গ্যাসটাকে উত্তপ্ত করা চলবে না, গ্যাসের উষ্ণতা কোনোভাবে কমা বা বাড়া চলবে না। সেকেন্ড কি, ভর নির্দিষ্ট। আচ্ছা, এখানে আমি ভর নির্দিষ্ট আমি শুরুতেই এই জিনিসটা বলে দিয়েছি কিরকম। যেমন আমি যখন বললাম যে এই যে যখন গ্যাসের কণাগুলো মানে বায়ুর কণাগুলো, এই কণাগুলোর উপর আমি যখন চাপ বাড়াচ্ছি তখন কণাগুলো বেরিয়ে যেতে পারছে না, এরা কিন্তু এখানেই আটকে রয়েছে, ঠিক আছে? এবার বেরিয়ে যেতে পারলে কি হতো, কিছু কণা যদি এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যেতে পারতো, যেমন এখানে দুটো ডট পড়েছে, ঠিক আছে? ওরকম ভাবে যদি বেরিয়ে যেতে পারতো সত্যি সত্যি, তাহলে কি হতো, গ্যাসের আয়তন কিন্তু ওভারঅল আয়তন কিন্তু সেরকম ভাবে কমতো না, ঠিক আছে? তাহলে কারণ সে বেরিয়ে তো যাচ্ছে, আমি তো বলতে পারবো না যে ওই গ্যাসের আয়তনটা কমে গেছে, কারণ গ্যাসের মধ্যে যতগুলো কণা ছিল সব কণাগুলো তো এক জায়গায় হলো না, তার আয়তন তো কমলো না। কারণ এদিক ওদিক যদি 10টা কণার মধ্যে থেকে 3টে কণা বেরিয়ে যায়, তাহলে আমি কি বলতে পারবো যে ওই পরিমাণ বায়ু যার মধ্যে 10খানা বায়ু কণা ছিল সেই পরিমাণ গ্যাসের আয়তন কমেছে? বলতে পারবো না, কারণ তার মধ্যে তো 3টে কণা বেরিয়েই গেছে। সেই জন্য ভর নির্দিষ্টটা খুব ইম্পর্টেন্ট, যে এর মধ্যে যতটা পরিমাণ ভর আগে ছিল, যত ভরের গ্যাস আগে ছিল পিস্টনে এই কন্ডিশনে থাকা অবস্থায়, ততটাই ভরের গ্যাস থাকবে পিস্টন এই কন্ডিশনে থাকা অবস্থায়, যাতে করে আমি বলতে পারি যে না, আগে যে ভর ছিল গ্যাস ছিল সেই গ্যাসেরই আয়তন কমে এতটুকু হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই দুটো কথা কিন্তু বয়েলের সূত্রে খুব ইম্পর্টেন্ট, নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট ভর। তাহলে ওভারঅল বয়েলের সূত্রটা কি হলো, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উপর চাপ এবং গ্যাসের আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এইটা হলো ওভারঅল বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্রটা আমরা কি পড়লাম, কাদের মধ্যে রিলেশন পড়লাম, চাপ এবং আয়তন। আমি শুরুতেই বলেছিলাম যে চাপ এবং আয়তনের মধ্যে রিলেশনশিপটা আমরা দেখব। আচ্ছা, এইবারে আমরা বয়েলের সূত্রটা একটু গাণিতিক রূপটা দেখি। পি সমানুপাতিক 1/v কে আমরা যদি ইকুয়াল টু সাইনে নিয়ে যেতে চাই, আমরা জানি যে কোনো ক্যালকুলেশন করার জন্য আমাকে যদি চাপের মান দিয়ে আয়তনের মান বার করতে বলে, তাহলে আমি কিন্তু সে ক্যালকুলেশনের জন্য আমি কিন্তু এই চিহ্নটা ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে ইকুয়াল টু সাইনে নিয়ে যেতে হবে। ইকুয়াল টু সাইনে যেতে গেলেই আমার সঙ্গে সঙ্গে সমানুপাতি থেকে ইকুয়াল টু সাইন নিয়ে গেলেই আমাকে ডান দিকে একটা ধ্রুবক আনতে হয়। ধ্রুবক মানে যার মান চেঞ্জ হয় না, যার মান পরিবর্তন হয় না, ঠিক আছে? আরেকটু এক্সপ্লেন করে বলছি, আমি যদি এখানে একটা ধ্রুবক আনি, কে হচ্ছে একটা ধ্রুবক মানে যার মান পরিবর্তন হয় না, মানে 5 তো 5ই থাকবে, 10 তো 10ই থাকবে, ঠিক আছে? কি হিসেবে বলছি ধ্রুবক, আমি পি আর ভি কে গুণ করে পিভি ইকুয়াল টু কে লিখলাম। কোনো একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে আমি দেখলাম নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল হচ্ছে 10, ঠিক আছে? এইবারে বয়েলের সূত্র অনুযায়ী কি, আমি যদি পি এর মান বাড়াতে থাকি আর ভি এর মান এমন ভাবে কমবে, আমি যদি চাপ বাড়াতে থাকি ভি এর মান এমন ভাবে কমতে থাকবে যাতে পি আর ভি গুণ করলে সবসময় 10 হয়, ঠিক আছে? সাপোজ শুরুতে পি ছিল 1 আর ভি ছিল 10, গুণ করে হচ্ছিল 10। এবার নেক্সট স্টেপে আমি কি করলাম, পি কে করে দিলাম 2, তাহলে ভি হয়ে যাবে 5, যাতে গুণ হয়ে হয় 10। থার্ড স্টেপে আমি পি কে হয়তো করে দিলাম 4, ঠিক আছে? তাহলে 4, তাহলে পি হয়ে যাবে ভি হয়ে যাবে 10-এর 4, বা এটাকে কাটাকুটি করলে 5/2, ঠিক আছে? ভি হয়ে যাবে 10-এর 4 বা 5/2, যাতে করে গুণ করলে 10 হয়, ঠিক আছে? তাহলে পি যত বাড়াবো ভি ততই কমতে থাকবে এবং কমে কমে এমনভাবে কমবে যাতে এটির গুণফলটা 10 হয়। কেন? কারণ ইনিশিয়ালি একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে কে এর মান 10 হচ্ছিল। ফার্স্টে এটা আমি নাইট্রোজেনের ক্ষেত্রে দেখেছি কে এর মান 10 হয়েছে। নট নেসেসারিলি, মানে প্রয়োজন নেই কোনো যে অক্সিজেনের ক্ষেত্রে এটা 10 হবে। অক্সিজেনের ক্ষেত্রে হয়তো আমি দেখলাম কে এর মান হলো 8, ঠিক আছে? ইনিশিয়ালি কে এর মান 8 হলো, তখন পি হয়তো 1 ছিল, ভি ছিল 8।
এবার পরের মোমেন্টে পি কে আমি দ্বিগুণ করে দিলাম, তাহলে ভি কত হবে? 8 হতে হবে, কিন্তু এটা গুণফল, ভি হতে হবে 4, তাই তো? এটা নিশ্চয়ই তোমরা বলতে পেরেছো। পি এর মান আরো বাড়িয়ে দিলাম 4, তাহলে ভি এর মান কি হবে? আরো কমে হয়ে যাবে 2, যাতে গুণফলটা সবসময় 8 থাকে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের গ্যাসের ওপর এই গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। যদি আমরা গাণিতিকভাবে দেখাতে চাই তাহলে আমরা এইভাবে দেখাবো। আচ্ছা, এইবার এই সমীকরণটাকে আবার অন্যভাবেও লেখা যায়। কিভাবে? আমি যদি লিখি যে আমি কোনো একটা গ্যাসের ওপর পরীক্ষা নিরীক্ষা করছিলাম, যখন ইনিশিয়ালি তার চাপ ছিল P1, কত মান বললাম না, বললাম P1, তখন তার আয়তন ছিল V1। কিছুক্ষণ বাদে আমি তার আয়তন বাড়িয়ে করলাম P2, বাড়িয়ে বা কমিয়ে করেছি P2, তার ফলে তার আয়তন হয়ে গেছে V2। তাহলে পিভি ইকুয়াল টু কে অ্যাকচুয়ালি মানে হচ্ছে যে পি আর ভি এর গুণফল সবসময় সমান হবে, তার মানে P1 V1 ইকুয়াল টু P2 V2 হবে। আগের চাপ এবং আগের আয়তনের গুণফল ইকুয়াল টু পরের চাপ এবং পরের আয়তনের গুণফল হবে। ঠিক আছে, সব সময় পিভি ইকুয়াল টু কে থেকেই আমরা এই জিনিসটা পেয়ে থাকি। শুধু তাই নয়, আমরা যদি আরো চেঞ্জ করে আমি এটাকে P3 করি আর এটা V3 হয়, সেই P3 আর V3 এর গুণফলও P2 V2 সমান হবে। আমি যদি আবার চাপ চেঞ্জ করে P4 করি, তার ফলে আয়তন হয়ে যায় V4, তাহলে P4 V4 এর গুণফলও কিন্তু এদের সমান হবে। তার মানে এগুলো সব সমান হবে, যতই আমি চাপ বাড়াই না কেন এবং আয়তন কমাই না কেন। এই যে P1 V1 ইকুয়াল টু P2 V2, এই যে একটা রিলেশন, এই রিলেশনটা দিয়ে প্রচুর অঙ্ক হয়। যে অঙ্কের আমি একটা দুটো নমুনা আজকে হয়তো দেখাবো। এগুলো কিন্তু এটা অঙ্কের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার চলে আসি আমরা যে দেখে নিই যে আমরা যদি গ্রাফিক্যালি দেখাই, লেখচিত্র তো আমরা করেছি, তাহলে কিরকম হওয়া উচিত। আচ্ছা, কিরকম হওয়া উচিত? যেমন আমাকে বলেছে কি পিভি ইকুয়াল টু কে, তার মানে পি আর ভি এর গুণফল হচ্ছে নির্দিষ্ট ধ্রুবক। এবার আমি যদি পিভি আর পিভি ভার্সেস পি আমি যদি একটা কোনো গ্রাফ টানি, তার মানে কি হবে? পিভি আর পি এর মধ্যে গ্রাফ আঁকছি। ঠিক আছে, গ্রাফের ক্ষেত্রে কি হচ্ছে? পিভির মান নির্দিষ্ট থাকবে, আমি পি এর মান যতই বাড়াই না কেন, তাই তো? মানে পি এর মান যতই বাড়াই না কেন পিভি এর মান নির্দিষ্ট থাকবে। কারণ কি? পি এর মান বাড়ানোর সাথে সাথে ভি এর মান অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? গ্রাফটা কিরকম হবে? এই পি বাড়ছে কিন্তু পিভি নির্দিষ্ট থাকছে। এদিকে তো পিভি 10ই থাকছে বা 5ই থাকছে। ঠিক আছে, পি আমি কিন্তু বাড়িয়ে চলেছি কিন্তু পিভি 5ই রয়েছে। সিমিলারলি আমি যদি এটা হয়তো একটা নির্দিষ্ট উষ্ণতায়, হয়তো এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এবার আমি উষ্ণতাটা একটু বাড়িয়ে দিলাম, তখন দেখলাম পিভি এর গুণফল হচ্ছে 10, কিন্তু 10টাই নির্দিষ্ট থাকছে। পি এর মান যতই বাড়াচ্ছি 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পিভি এর মান সবসময় 10 থাকছে। তাহলে পিভি ভার্সেস পি হচ্ছে কি হবে? এরকম হচ্ছে তাদের গ্রাফ হবে। ঠিক আছে, লেখচিত্রটা এরকম হবে। এবং টেম্পারেচার বাড়ার সাথে সাথে কি হবে? তাদের অবস্থানটা চেঞ্জ হবে। টেম্পারেচারে কম টেম্পারেচার একটু নিচের দিকে গ্রাফটা হচ্ছে, বেশি টেম্পারেচার গ্রাফটা একটু উপরের দিকে হচ্ছে, এই যা পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি। আচ্ছা ভালো কথা, পিভি ভার্সেস ভিও কিন্তু একই রকম গ্রাফ হবে। পিভি ভার্সেস পিটা তোমাদের বইতে দেওয়া আছে, পিভি ভার্সেস ভিটা দেওয়া নেই। পিভি ভার্সেস ভিও তো একই রকম হবে, কারণ ভিও তো আমি যতই বাড়াই না কেন পিভি এর মান সেম থাকবে, তাই তো? সুতরাং পিভি ভার্সেস ভি গ্রাফ হলেও একই রকম হবে। কম টেম্পারেচারে গ্রাফটা একটু নিচের দিকে হবে, বেশি টেম্পারেচারে গ্রাফটা একটু উপরের দিকে হবে। এটাই যে ডিফারেন্স। আচ্ছা, আরেকটা যেটা আসে খুব পরীক্ষায়, সেটা হচ্ছে পি ভার্সেস ভি গ্রাফটা কিরকম হবে। পি ভার্সেস ভি গ্রাফ, পি আর ভি এর গ্রাফটা, পি আর ভি এর মধ্যে সম্পর্কটা কি? পি ইকুয়াল টু কে বাই ভি। তার মানে কি? ভি যত বাড়বে পি তত কমবে, তার মানে ভি যত বাড়বে পি তত কমবে। ভি বেশি ছিল তখন ভি কম ছিল, তখন পি বেশি। এই জায়গাটায় দেখো ভি কম, ভি হয়তো 10 সিসি, তখন পি অনেক বেশি। এবার কমে কমে ভি এখানে হয়তো হয়েছে 15 সিসি, সেখানে পি কমে গেছে। ঠিক আছে, ভি আরো বেড়ে গেছে, ভি এর মান এখানে হয়তো 20 সিসি বা 30 সিসি,
সেখানে কিন্তু পি এর মান আরো কমে গেছে। ঠিক আছে, ভি এর মান যখন কম ছিল তখন পি এর মান অনেক বেশি, ভি এর মান যখন কমে গেছে, ভি এর মান যখন বেড়ে গেছে তখন পি এর মান কমে হয়েছে এইটুকু, ভি এর মান যখন আরো বেড়ে গেছে তখন পি এর মান কমে হয়েছে এইটুকু। ঠিক আছে, তাহলে পি ভার্সেস ভি গ্রাফটা হবে এইরকম, যেটাকে আমরা সমপরাবৃত্ত বলে থাকি। আচ্ছা, এইটাই আবার যদি টেম্পারেচার বিভিন্ন নির্দিষ্ট উষ্ণতায় ক্ষেত্রে বিভিন্ন হবে। আমি সাপোজ 20°C এরকম একটা গ্রাফ পেয়েছি, যদি আমি টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিই তাহলে গ্রাফটা একই রকম দেখতে হবে, কিন্তু সেন্টার বা অরিজিন থেকে, যেটা আমরা জানি মূল বিন্দু থেকে আরেকটু দূরে গ্রাফ হবে, এটাই যা পার্থক্য। ঠিক আছে, আচ্ছা তাহলে পরীক্ষায় কিরকম আসে যে পি ভার্সেস ভি গ্রাফের চিত্রটা এঁকে দেখাও, এটাই আসে। আচ্ছা, এবারে আমি একটা অঙ্ক, যে কোনো একটা অঙ্কের উদাহরণ দিয়ে বলছি, যেমন তোমাদের এই বয়েলের সূত্রের ওপর অঙ্ক কিরকম আসে। আমাকে হয়তো বলে দিল 76 সেমি পারদের চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 2 লিটার, তাপমাত্রা বা উষ্ণতা নির্দিষ্ট রেখে একশো বাহান্ন সেমি পারদ চাপে গ্যাসের আয়তন কত হবে। লক্ষ্য করে দেখো, অঙ্কটার মধ্যেও কিন্তু নির্দিষ্ট ভর কথাটা উল্লেখ করেছে, কারণ নির্দিষ্ট ভর না হলে বয়েলের সূত্রটা খাটবেই না। ঠিক আছে, যখনই আমি কোনো অঙ্কের মধ্যে দেখব যে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করেছে, যেমন এখানে কি 76 সেন্টিমিটার পারদ চাপে আয়তন 2 লিটার, তাহলে 152 সেন্টিমিটার পারদ চাপে আয়তন কত হবে। যখন চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক নিয়ে কথা বলবে তখনই আমি বুঝবো যে আমাকে বয়েলের সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। এবং সবসময় অঙ্কতেও আমরা খেয়াল রাখবো যে নির্দিষ্ট ভর কথাটা উল্লেখ থাকবে, তাপমাত্রা নির্দিষ্ট এই কথাটাও উল্লেখ থাকবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে অঙ্কটা কি করব, আমি অঙ্কটা করব হচ্ছে ওই সূত্রটা আমরা ইউজ করব, P1V1 = P2V2। ঠিক আছে, কারণ PV = K যদি আমি ইউজ করতে যাই তাহলে K এর মানটা আমাকে জানতে হবে, যেটা আমরা জানি না, তাই আমরা এইটা ইউজ করব, আগের চাপ পরের চাপ, আগের আয়তন পরের আয়তন। তাহলে এখানে 76 সেন্টিমিটার পারদ চাপ বলতে আমরা কি বুঝি, 76 × 13.6, পারদস্তম্ভের চাপ কি হয়, উচ্চতা গুণ আপেক্ষিক গুরুত্ব গুণ হচ্ছে, না এটা সেন্টিমিটারে রয়েছে, তাহলে আমি এটা 981 লিখবো, ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, ইন্টু আয়তন হচ্ছে 2 লিটার, প্রাথমিক আয়তন 2 লিটার ছিল, প্রাথমিক চাপ ছিল 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, যেটা হচ্ছে 76 × 13.6 × 981। ঠিক আছে, আর আয়তন হচ্ছে 2 লিটার, সেটা ইকুয়াল টু হচ্ছে ডান দিকে 152, কত বলেছে পারদ চাপ হয়েছে 152, তাহলে P2 হচ্ছে 152 গুণ 13.6 × 981 গুণ V2 কত সেটা আমাকে বার করতে হবে। এবার ইন্টারেস্টিংলি কি হচ্ছে, বাদিকে আর ডান দিকে এই 13.6 আর 981 কেটে যাচ্ছে,